আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আরে আন্টি, মাই ফেভারিট লেডি, হাউ আর ইউ? ভালো। তা তুমি এখানে শপিং করতে এসেছো নাকি? না না আন্টি, আসলে এই মলে আমার নতুন কালেকশনের প্রদর্শন করা হয়েছে, সেই জন্য এসেছি। ওয়াও, তাহলে তো ভালোই হলো। আহানাও নতুন কালেকশন দেখতে এসেছে। তুমি ওকে বরং নতুন কিছু ড্রেস দেখাও, আমি ততক্ষণে অন্য সেকশন ঘুরে আসি। আহানা মানা করতে চেয়েও পারল না। রেহেনুমা মানবে না তার কথা। আবির ঘাড় কাত করে আহানার দিকে তাকিয়ে বলল, শিওর আন্টি। রেহেনুমা চলে গেলে আবির আহানার উদ্দেশ্যে বলে উঠল, আসার আর সময় পেলি না, এক্ষুনি টপকাতে হলো তোর। আর একটু হলেই কাজ হয়ে যাচ্ছিল। পুরো 10 মিনিট ধরে ফ্ল্যাট করার ফল পেতেই যাচ্ছিলাম, তক্ষণে কাবাবে হাড্ডি হতে হলো তোকে। আরে অন্তত কিসিং সিনটা তো কমপ্লিট হতে দিতি, পুরো মেহনতের তিব্বত কুদুর তেল ঢেলে দিলি। আহানা রাগে কর্মর করে বলল, মলটা আপনার একার না, আমার মন চাইছে এসেছি, আপনার তাতে কি দরকার নেই আপনার হেল্পের, আমি নিজেই দেখে নেব। আপনি যান, আপনার অসমাপ্ত মহান কাজ পূরণ করুন গিয়ে। হ্যাঁ, যাতে আন্টির সামনে আমার ইমপ্রেশন খারাপ হয়ে যায়, তাই না? তোর ষড়যন্ত্র আমি বুঝি না ভেবেছিস? কুফা হয়ে এসে আমার বানানো কাজ তো বিগড়েই দিয়েছিস। এখন আবার আন্টির সামনে আমার ইমপ্রেশন খারাপ করার যে অসাধু কূটনীতি পরিকল্পনা করেছিস, তা আমি সফল হতে দিব না। এখন তাড়াতাড়ি কর, যাতে আমি আমার অসমাপ্ত কাজ পূরণ করতে পারি। তোর কারণে উপোস থাকতে পারবো না আমি। ছি, ভাষার কি শ্রী! আপনি টায়ার্ড হন না এসব নোংরা কাজ করে করে? একই জিনিস আর কত করবেন? আবির করুণ ভঙ্গিতে বলল, টায়ার্ড তো অনেক হয়ে যায়। এত এত গার্লফ্রেন্ডগুলোকে একা হাতে মেনটেন করা তো চারটিখানি কথা নয়। ঘাম ছুটে যায় আমার, কিন্তু কি আর করার, পরিশ্রম তো করতেই হবে। কষ্ট ছাড়া কি কেষ্ট মেলে রে পাগলা? হার্ড ওয়ার্ক ইজ দ্য অফ সাকসেস। পরিশ্রমী সফলের চাবিকাঠি, বুঝেছিস? তোর মতো অলসের ঢেকে এসব বুঝবি না। আবির আহানাকে ডিজাইনার ড্রেস দেখাতে নিয়ে এলো। ড্রেস দেখিয়ে দায়সারা ভাবে বলল, নে, কি দেখবি দেখ। বাই দ্য ওয়ে, হঠাৎ ডিজাইনার ড্রেস এন অল, ঘটনা কি? ডেটিং ফেটিং শুরু করেছিস নাকি? একদম বাজে কথা বলবেন না, সবাইকে নিজের মতো ক্যারেক্টারলেস ভাববেন না। পরশুদিন আমার ফ্রেন্ডস রিসার বার্থডে, সেই ফাংশনের জন্য ড্রেস নিতে এসেছি। তো ডিজাইনার ড্রেস পরে পার্টিতে ক্যাটরিনা কাইফ হতে যাচ্ছিস, কিন্তু তাতে কি লাভ হবে? হ্যাঁ, যতই ঘষা মাজা কর, লাগবে তো তোকে জরিনা বানুই। আবির একটা ড্রেস দেখিয়ে বলল, এইটা নে, তোর উপর ভালো মানাবে। পুরো টিকটিকি লাগবে তোরে, দেয়ালে চিপকে গিয়ে মশাগুলো খেয়ে ফেলবি। ডিনারও হয়ে যাবে, সাথে ফ্রিতে জনসেবাও হয়ে যাবে। দেখেছিস কি ফাটাফাটি আইডিয়া দিলাম? ধন্যবাদ দেওয়া দরকার নেই, তুই তো জানিসই আমার উদার মন। বাহবা পছন্দ না আমার। রাগেশ্বরী রিডি করছে আহানার। এত খারাপ লোক হয় কি করে? ঘৃণায় চোখ মুখ বিতৃষ্ণায় ভরে উঠল। এত সুন্দর মোটটা পুরো তছনছ করে দিল লোকটা। ইচ্ছে তো হচ্ছে বুর্জ খলিফার ওপর থেকে এই জঘন্য লোকটাকে ছুঁড়ে মারতে। মায়ের জন্য ফেসে গেছে এখানে। আহানার এই ঘৃণায় ভরা চোখের দৃষ্টির অগ্নি দেখে হাসল আবির। এটাই যেন তার অদম্য চাওয়া। অনেকক্ষণ ঘোরাঘুরির পর আহানার একটা ড্রেসে নজর পড়ল। পার্পেল কালারের গাউনটা তার মনে ধরে গেল। আবির সেটা লক্ষ্য করে বলল, এই দেখ, ওই ড্রেসটা নিস না একদম। তোর মতো টিকটিকির জন্য এই ড্রেস না, এসব গর্জিয়াস ড্রেস তো আমার হটই নটি গার্লফ্রেন্ডের জন্য। তাদের হট ফিগারের সাথে এই ড্রেসটা একেবারে ভরা জোছনার আলোর মতো ঝিলিক মানবে। তুই খবরদার এই ড্রেসের দিকে নজরও দিবি না। শয়তানি হাসি ফুটে উঠল আহানার ঠোঁটের কোণে। এখন তো যা কিছু হয়েছে এক সেই ড্রেসটাই নিবে, দেখি কে ঠেকায় ওকে। আহানা সেলসম্যানের কাছে এগিয়ে গিয়ে এই ড্রেসটা প্যাক করে দিতে বলল। আবির এগিয়ে গিয়ে বলল, এই, তোকে মানা করলাম না এটা নিতে? আহানা অ্যাটিটিউড দেখিয়ে বলল, তো আমার পছন্দ হয়েছে, আমি নিব। আপনি কি বললেন না বললেন, আই কেয়ার অ্যাডাম।
বলেই চলে গেল আহানা। পেছন থেকে নিঃশব্দে হাসলো আবির। গাধিটা জানেই না এই ড্রেস আবির ওর জন্য স্পেশালি ডিজাইন করেছে। নূর বিরক্তির চরমে। এই শিখার এখনও আসার নাম নেই। আর 5 মিনিট হলেও উঠে চলে যাবে নির্ঘাত। অধৈর্য হয়ে এদিক ওদিক নজর বোলাচ্ছিল নূর। হঠাৎ কিছু চোখে পড়ল তার। মলের একটা সেলসম্যান কাস্টমারকে পারফিউম দেখাচ্ছে। কাস্টমার পারফিউমটা হাতে নিয়ে দেখতে গিয়ে ভুলবশত সেটা তার হাত থেকে পড়ে গিয়ে ভেঙে যায়। সাথে সাথে সুপারভাইজার সহ আরও কয়েকজন স্টাফ এগিয়ে আসে ওখানে। কিভাবে ভাঙলো জানতে চাইলে কাস্টমার লোকটা ফট করে নিজের দোষটা বেচারা সেলসম্যানের উপর চাপিয়ে দিল। সুপারভাইজার সেলসম্যানকে ইচ্ছে মতো বকাঝকা করতে লাগলো। সেলসম্যান বলছে সে ওই কাজ করেনি, কাস্টমার লোকটা করেছে। কিন্তু বেচারার কথা কেউ শুনছে না, বরং উল্টে কাস্টমারকে দোষ দেওয়ার কারণে সুপারভাইজার তার গালে একটা চড় লাগিয়ে দিল, যা মেজাজ বিগড়ে গেল নূরের। চোখের সামনে অন্যায় দেখে চুপ থাকতে পারল না সে। উঠে দ্রুত পায়ে এগিয়ে গেল ওদের দিকে। ওখানে এসে সুপারভাইজারের উদ্দেশ্যে বলল, এই যে মিস্টার সুপারভাইজার, আপনি শুধু শুধু মারলেন কেন ওনাকে? উনি তো ঠিকই বলেছে পারফিউমেই কাস্টমার ভেঙেছে, সেলসম্যান নয়। কাস্টমার লোকটা তেতে উঠে বলল, এই মেয়ে, কি বলছো তুমি এসব? আমাকে কি তোমার মিথ্যাবাদী মনে হয়? তুমি জানো আমি কে? সুপারভাইজার সাহেব, কি হচ্ছে এসব? আপনাদের মালের স্ট্যান্ডার্ড কি দিন দিন কমে যাচ্ছে নাকি? আজকাল রাস্তাঘাটে ফকির মিসকিনও মাল চলে আসছে। এবার তো মাথা পুরোই হাই ভোল্টেজ হয়ে গেল নূরের। তেরে গিয়ে খপ করে কাস্টমার লোকটার কলার ধরে ঝাঁকিয়ে ক্ষিপ্ত স্বরে বলল, কাকে ফকির মিসকিন বলছিস তুই? হ্যাঁ, তোর মতো অমানুষের চাইতে রাস্তার ফকির মিসকিনরাও অনেক ভালো। টাকা আছে বলে কি মানুষকে মানুষ মনে হয় না তোদের? গরিব মানুষদের ওপর নিজের দোষ চাপিয়ে দিতে একটুও বাধে না তোদের, তাই না? আবার উল্টো দাপট দেখাচ্ছিস। তোর দাপটের পাপড় ভাজা না বানিয়ে দিয়েছি যদি, তো আমার নামও নূর না। বলেই পেট বরাবর এক ঘুষি মেরে দিল নূর। অবস্থা বেগতিক দেখে স্টাফগুলো নূরকে ছাড়ানোর চেষ্টা করছে। এরই মাঝে গিয়াস আর শিখাও চলে এসেছে। নূরকে দেখে তাদের মাথায় হাত। দ্রুত এসে ওরা নূরকে ঠেলে সরিয়ে আনলো। সুপারভাইজার বলল, প্লিজ ম্যাম, মারামারি বন্ধ করুন, না হলে আমরা পুলিশ ডাকতে বাধ্য হব। নূরও প্রতিবাদী হয়ে বলল, হ্যাঁ, ডাকুন পুলিশ, আর পুলিশকে সিসিটিভি ফুটেজ দেখান, তারপর দেখেন দোষটা কার। এবার কাস্টমার লোকটা একটু দমে গেল। এমনিতেও মার খেয়ে তার অবস্থা কাহিল, তাই আর ঝামেলা না বাড়িয়ে নিজের দোষ স্বীকার করে নিল সে। সেলসম্যান কৃতজ্ঞতা জানালো নূরকে। গিয়াস আর শিখা কোনো রকমে নূরকে টেনে নিয়ে গেল ওখান থেকে। তবে কিছুটা দূরে সোফায় বসে সব কিছুই দেখল রেহেনুমা বেগম। ওদের কথা শুনতে না পেলেও মেয়েটার মারামারি দেখে সে অসন্তুষ্ট চোখে তাকিয়ে বিড়বিড় করে বলল, ছি ছি, কেমন বখাটে মেয়ের বাবা, যেখানে সেখানে অপরাধের মতো মারামারি করে বেড়ায়। সো আনকালচার্ড গার্ল। বিড়বিড় করে বললেও পাশ থেকে ঠিকই শুনতে পেল আহানা। সেও নূরের কাণ্ড দেখেছে। আর এই নূরই যে তার ভাইয়ের ভালোবাসা, সেটাও চিনতে ভুল হয়নি তার। মনে মনে আফসোস হচ্ছে ভাইয়ের জন্য। প্রথমেই মায়ের মনে নূরের প্রতি যে নেতিবাচক প্রভাবটা পড়ল, না জানি ভাইয়ের কপালে কি আছে। এখন তো উপরওয়ালাই সহায় ভাইয়ার। আজ ভার্সিটিতে নূরের আগমন হতেই তার মাঝে এক অন্যরকম চঞ্চলতা দেখতে পেল শিখা আর গিয়াস। শিখা কৌতূহলী হয়ে বলল, আরে বা, আজ তো আমাদের নূর রানী সত্যি সত্যি নূরের মতো চমকাচ্ছে। ঘটনা কি তাহলে ঘটেই গেল? গিয়াস কৌতূহলের ধাপ আর এক দফা বাড়িয়ে দিয়ে চোখ দুটো তিরিং বিরিং করে বলল, আরে তাই তো, এমন পেপসুটের অ্যাডেন্ট মতো দাঁত চমকাইতেছস কেন? মনে হইতাছে 7 দিন পর আজ বাথরুম ক্লিয়ার হয়েছে, এমন খুশি হইতাছস তোর? শিখা চোখ পাকড়িয়ে বলল, এমনি এমনি তো তোরে গ্যাস কই না, কথার নামে মুখ দিয়ে শুধু আবর্জনা বের করা ছাড়া আর কিছুই করতে পারিস না তুই। তোর ম্যানহোলের ঢাকনা আপাতত বন্ধ রাখ। এই নূর, তুই বল না কিছু হয়েছে? নূর হাসি মুখে বলল, হ্যাঁ রে, সত্যি কিছু হয়েছে। নূরের বাক্য পূর্ণ হওয়ার আগেই গিয়াস আশ্চর্যান্বিতভাবে বলল, কস কি বাবা হয়ে গেল? কখন হলো, কেমনে হইলো, এত ফাস্ট কেমনে হইলো? আমার জানাতে অন্তর নয়, মাস তো লাগে। অবশ্যই কষ্টটা যখন
তোর তখন কোনো কিছুই অসম্ভব নয়। তরবে বাচ্চা নয়, মাসা জায়গা মুভির মতো দুই গোলাপ একসাথে হওয়ার সাথে সাথেই পলিথিনই বাচ্চা হয়ে যায়। যাজ্ঞা, মামা হয়ে গেলাম, এইটা বড় কথা। তাই ভাগ্নি হয়েছে না ভাগিনা? নূর আর শিখা দুজনেই চুলোয় রাখা গরম তাওয়ার মতো দৃষ্টি নিক্ষেপ করলো গিয়াসের পানে। অবস্থা বেগতিক বুঝতে পেরে বেকুব মার্কা হাসি দিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ মজা করলাম। তুই কনা কি কবি? আমি এই যে মুখের ওপর আঙ্গুল দিলাম আর শপথ নিলাম, শোন অ্যাঞ্জেলিনা জেলি এসে আমারে আই লাভ ইউ গিয়াস জানো কইয়া চুম্মা দিয়ে চলো। এই মুখ খুলবে না। ইয়ে মেরা বাঁচান হে, মেরে বাঁচান হি হে শাসন। নূর বলল, আসলে একটা ভালো নিউজ আছে। তোরা তো জানিসই আমার একটা কার বানানোর স্বপ্ন আছে, যা স্বল্প মূল্যে সবার হাতের নাগালে পেতে পারে। তো আমার সেই স্বপ্নের অনেক বড় একটা প্রোগ্রেস হয়েছে। কয়েকদিন হলো আমি রিসার্চ করে অনেকগুলো আইডিয়া পেয়েছি, আর সেগুলো নিয়ে কয়েকজন বিজ্ঞানীদের সাথে আলাপও করেছি, এবং তারা আমার আইডিয়াকে অ্যাপ্রিসিয়েট করেছে। বলেছে আমি এই আইডিয়া মতো কাজ করতে পারি। তো এখন শুধু আমার প্রয়োজনীয় পার্টসগুলো কিনতে হবে। শিখা উচ্ছ্বসিত কণ্ঠে বলল, ওয়াও ইয়ার, এটা তো সত্যিই খুশির সংবাদ। আই এম সো হ্যাপি ফর ইউ। আমি দোয়া করি তুই যেন তোর স্বপ্ন পূরণ করতে পারিস, কারণ তুই সফলতা ডিজার্ভ করিস। গিয়াস আবেগে আপ্লুত হয়ে কাঁদো কাঁদো ভঙ্গিতে বলল, ইয়ার নূর, তুই একমাত্র সত্যিকারে বন্ধু। খালি তুই আমার মতো এই গরিবের দুঃখে কষ্ট বুঝলি। এখন আমিও গাড়ি কিনে গার্লফ্রেন্ড পটাতে পারবো, স্টাইল মেরে ঘুরতে পারবো, গাড়িতে ড্রাইভিং কার বানাতে পারবো। এতে করে আমাদের মতো ফকিরনিতে হোটেলে খরচটাও বেঁচে যাবে। এসব কিছু হবে তোর মহৎ অবদানের কারণে। ইয়াং জেনারেশনের প্রগতিশীল উন্নতির জন্য তোকে নোবেল পুরস্কার দেওয়া দাবিতে অমরই অনশন করব আমরা। আমাদের মতো ছেলেদের কাছ থেকে ভরভর দোয়া পাবি তুই। নূর বলল, কিন্তু এত সহজ না রে, এখনো অনেক পথ বাকি আছে। এসব সরঞ্জাম কিনতে অনেক টাকার প্রয়োজন, আর আমার অবস্থা তো জানিসই তোরা। শিখা আশ্বাদিত হয়ে বলল, আরে ফিকার নট ইয়ার, সব হয়ে যাবে। এসব দায়িত্ব আর ঝামেলার মাঝেও যে তুই নিজের স্বপ্নের জন্য এতদূর গুছাতে পেরেছিস, বাকিটাও পেয়ে যাবি ইনশাল্লাহ। এখন খুশি মনে চল ক্লাসে যাই। তিনজন ক্লাসের দিকে যেতে নিলেই হঠাৎ শিখা খেয়াল করলো ওদের থেকে কিছুটা দূরে বটগাছের নিচ থেকে জিদান ইশারা দিয়ে ডাকছে শিখাকে। গিয়াসও সেটা লক্ষ্য করে দুষ্টু হেসে বলল, কি ব্যাপারে শিখাইয়া? এই যদু মিয়া, তোদের ওদু ছুটু দিতেছে কে? পিড়িতে দেখা লাগলো নি? চুপ কর, তোরা যা, আমি আসছি। হয় হয় যাও, যদু মিয়া কত হইতে। নূর আর গিয়াস ক্লাসের দিকে এগিয়ে গেল, আর শিখা এগিয়ে গেল জিদানের কাছে। জিদানের সামনে এসে এক ভ্রু উঁচু করে সন্দেহের তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, কি ব্যাপার? হ্যাঁ, আজকাল অনেক ডাকাডাকি হচ্ছে, ফিদা টিদা হয়ে যাওয়ার কাহিনী নাকি? জিদান একটু লাজুক ভঙ্গিতে আমতা আমতা করে বলল, জি মানে আসলে বলতে চাচ্ছিলাম যে আমার সাথে কি এক কাপ কফি খাবেন আপনি? আসলে সেদিন আমাকে হেল্প করেছিলেন, তার ধন্যবাদ হিসেবে একটু কফি খাওয়াতে চাচ্ছি আর কি, আপনি যদি কিছু মনে না করেন আর কি। শিখা কতক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করলো জিদানকে, তারপর দায়সারা ভাব দেখিয়ে বলল, ঠিক আছে, এত করে যখন ইন্টারেস্ট করছেন তাহলে যাব, ক্লাসের পর ক্যাফেতে চলে আসবেন। জি জি অবশ্যই, থ্যাংক ইউ সো মাচ। ইটস ওকে। শিখা উল্টো ঘুরে হাঁটা ধরল। কিছু দূর এগোতেই ফিক করে হেসে দিল সে। লোকটা খারাপ না, এই বাজারে যা পাওয়া যায় তা হাতছাড়া করা ঠিক না। পরে দেখা মোটা ভুঁড়িওয়ালা আঙ্কেলের সাথে বিয়ে হলো, তার চেয়ে তো এই যদুরামও ভালো আছে। ল্যাপটপের স্ক্রিনে নিচের মুভির সিকুয়াল নিয়ে পর্যালোচনা করছে আদিত্য নূর। কাজের মাঝেই আদিত্য খেয়াল করলো নূরের চেহারায় আজ অন্যরকম এক শিথিলতা দেখা যাচ্ছে, যেন কোনো কিছুর খুশি তার চেহারায় প্রতীয়মান হচ্ছে। আদিত্যের খুব জানতে ইচ্ছে হচ্ছে নূরের খুশির হেতুটা। কৌতূহল দমিয়ে না রাখতে পেরে আদিত্য বলেই বসল, নূর কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করব? নূর কাজে মনোযোগ রেখেই বলল, হ্যাঁ বলুন। তুমি কি কোনো কারণে আজ অনেক খুশি? আমাকে কি বলা যাবে খুশির কারণটা?
চকিত নজরে তাকালো নূর। লোকটা সব সময় কিভাবে বুঝে যায়? অধীর আগ্রহে তাকিয়ে থাকা আদিত্যের ওই নজর দেখে কেন যেন না বলতে ইচ্ছে হলো না নূরের। এই খুশিটা তার সাথেও শেয়ার করার ইচ্ছে হলো। ইনডিরেক্টলি আমার এই কাজের পিছনে কিছুটা হলেও তার অবদান আছে, তাই শেয়ার তো করাই যায়, এই ভেবে নূর বলল। হ্যাঁ, খুশির কারণ তো একটা আছে। তারপর নূর আদিত্যকে তার স্বপ্নের কথাটা বলল এবং তার প্রগতির ব্যাপারটাও জানালো। নূরের এই স্বপ্নের কথা শুনে আরও একবার মুগ্ধ হলো আদিত্য। মেয়েটা সত্যিই অতুলনীয়। ওর মতো চিন্তাধারা পোষণ করা সচরাচর সবার পক্ষে সম্ভব না। এই জন্যেই তো সে সই বলিনি, আমার সই বলিনি। আদিত্য অমায়িক হেসে বলল, ওয়াও, দ্যাটস এ গ্রেট নিউজ। তাহলে এই উপলক্ষে একটা ট্রিট তো দিতেই হবে, এবং আজই দিতে হবে, মানা করতে পারবে না। আরে এই সামান্য বিষয়ে ট্রিটতে আর কি আছে? এমন করে বলছেন যেন আমি গাড়ি তৈরি করে ফেলেছি। সেটাও করে ফেলবে ইনশাল্লাহ, কিন্তু এখন তো ট্রিট দিতেই হবে, কিপটামি করলে চলবে না। আই ওয়ান্ট ট্রিট। আমি আপনাকে কি ট্রিট দিতে পারবো? আমার কি আপনার মতো লোককে ট্রিট দেওয়ার সামর্থ্য আছে? নূরের কথা শুনে আদিত্যের মুখটা কালো হয়ে গেল। কেমন অভিমান হলো নূরের ওপর। এভাবে কথাটা না বললেও পারত নূর। আদিত্য মুখ কালো করে আস্তে করে বলল, সরি, আসলে আমারই ভুল হয়েছে, একটু বেশি অনধিকার চর্চা করে ফেলেছি বোধহয়। সরি অ্যাগেইন। আদিত্যের কালো মুখটা দেখে নূরের কেমন অপরাধ বোধ হলো। এভাবে বলাটা হয়তো ঠিক হয়নি। লোকটা যে তার স্টারডাম বা টাকার শো আপ বা বড়াই করে না, এতটুকু তো নূর এই কয়দিনে একটু হলেও বুঝতে পেরেছে। তাই এভাবে বলাই হয়তো সে মনোক্ষুণ্ণ হয়েছে। নূর কিছু একটা ভেবে বলল, ট্রিট দিতে পারি, তবে আমার একটা শর্ত আছে। আদিত্য অভিমানী সুরে বলল, থাক, দরকার নেই। আমি তো আবার তোমার রেঞ্জের বাইরে কিনা, তাই এত কষ্ট করার দরকার নেই। নতুন বউয়ের মতো ঢং করছেন কেন? কি ভেবেছেন আমি স্বামীর মতো আপনাকে পিতলা পিরিত দিয়া রাগ ভাঙাবো? ট্রিট দিতে যাচ্ছি, ভালোই ভালোই, নিতে চাইলে নেন, না নিলে মুড়ি খান। সুযোগ হাতছাড়া হওয়ায় ভয়ে আদিত্য দ্রুত ভাবভঙ্গি পরিবর্তন করে বলে উঠল, ওকে ওকে, তুমি যখন এত করে ইনসিস্ট করছো, তাই আর মানা করি কি করে? তার শর্তের কথা কি যেন বলছিলে? হ্যাঁ, শর্ত হলো আমি ট্রিট দিব। আমার সামর্থ্য অনুযায়ী 1 কাপ চায়ের ট্রিট দিতে পারি আপনাকে, তবে সেটা আমার মতো করে হবে। আপনাকে আমার মতো একজন সাধারণ ব্যক্তির মতো যেতে হবে, ভুলে যেতে হবে আপনি কোনো ফেমাস ব্যক্তি। মনে করেন রাস্তায় চলতে থাকা হাজার মানুষের একজন আপনি। শর্ত মঞ্জুর হলে বলুন। মনে মনে হাসল আদিত্য। এমন একটা সময় তো সে সর্বদাই চায়, যখন নূর আর আদিত্য কেবলই নূর আর আদিত্য থাকবে। তাদের মাঝে কোনো ফেদাফেদের দেওয়াল থাকবে না। নূর সবার মতো তাকেও নিজের সাথের মানুষ মনে করে মন খুলে কথা বলবে। আজ সেই সুযোগটা হাতছাড়া করার প্রশ্নই আসে না। তাই বলে উঠল, ঠিক আছে, রাজি আমি। তুমি এক কাজ করো, ভার্সিটির গেটের বাইরে গিয়ে অপেক্ষা করো, আমি 2 মিনিট পরেই আসছি। ঠিক আছে, তবে হ্যাঁ, গাড়ি ছাড়া আসবেন। আজকে আপনি আম জনতার মতো পাবলিক ট্রান্সপোর্টে যাবেন। ওকে, আই লাভ টু বি। নূর বেরিয়ে গিয়ে আদিত্যের অপেক্ষা করতে লাগলো। নূর যেতেই আদিত্য কিছু একটা ভেবে জিদানকে ডাকলো। জিদান ভেতরে আসতেই আদিত্য ফটাফট নিজের শার্ট খুলতে লাগলো। আদিত্যের এহেন কাছে জিদান বেচারা ভ্যাবাচাকা খেয়ে গেল, আর তার মাত্রা আরও বেড়ে গেল আদিত্যের কথায়। জিদান, তোমার শার্ট খোলো। জিদান চোখ দুটো চরক গাছ করে 2 হাত ক্রস করে বুকের উপর চেপে ধরে ঢোক গিলে আমতা আমতা করে বলল, কি বলছেন এসব স্যার? দেখুন, মানলাম আমি আপনার পিএ অ্যাসিস্ট্যান্ট, আপনার সেবক, তাই বলে আমি ওই ধরনের ছেলে না স্যার। দরকার হলে আপনার চরণে জানটা পেলিয়ে দেব, কিন্তু আপনার কাছে নিজেকে বিলে দিতে পারবো না স্যার। প্লিজ স্যার, আমার এত বড় সর্বনাশ করবেন না। আমি সমাজে মুখ দেখাতে পারবো না। কে বিয়ে করবে আমাকে স্যার? আদিত্য রাগে দপদপ করে চলে উঠে বলল, যা শাট আপ ইউ ইডিয়েট। একটা কথা বলো তো, সত্যি করে, তুমি জন্ম থেকে আহমক নাকি স্টুপিডিটির কোনো স্পেশাল কোর্স করেছো? মাথায় খালি যত সব উদ্ভট ভাবনাই ঘোরে তোমার। আমি এখন আমার মুড খারাপ করতে চাচ্ছি না, না হলে তোমার আজ একটা ফাইনাল ব্যবস্থা করেই ফেলতাম। আমার শুধু তোমার শার্টটা চাই, দ্যাটস ইট। দিতে পারবে? ও এই কথা। হ্যাঁ অবশ্যই স্যার, কিন্তু আমার শার্ট দিয়ে আপনি কি করবেন স্যার? দ্যাটস নান অফ ইয়োর বিজনেস। যা বলছি তাই করো। তুমি আমার শার্ট পরে থাকো আপাতত। জিদান আর কথা না বাড়িয়ে শার্ট খুলে দিয়ে দিল। আদিত্য জিদানের শার্টটা পরে নিল।
পায়ের দামি জুতাটা পাল্টে একজোড়া সিম্পল জুতা পরে নিল। হাতের দামি ঘড়িটাও খুলে রাখলো। মাথায় ক্যাপ পরে মুখে মাস্ক লাগিয়ে বেরিয়ে গেল সে। গেটের বাইরে নূরের কাছে এসে বলল, আই এম রেডি নাও, যাওয়া যাক। নূর একবার পর্যবেক্ষণ করে নিল আদিত্যকে। লোকটাকে সত্যি সত্যি এখন সাধারণ ব্যক্তিই মনে হচ্ছে। নূর মাথা নেড়ে সামনের রাস্তায় দাঁড়ানো এক রিকশা ডেকে নিল। রিকশা আসলে প্রথমে নূর উঠল, তারপর আদিত্যকে বসার জায়গা করে দিল। আদিত্য উঠে বসল। রিকশার অল্প জায়গায় বসে না চাইতেও দুজনের শরীর লেগে যাচ্ছে। রোদ না থাকায় হুটার তুলল না নূর, না হলে আরও জায়গা কমে যাবে আর বাতাসও কম লাগে। এমনিতেও কেমন যেন ভ্যাপসা গরম পড়েছে, আকাশও ঘোলাটে হয়ে আছে, হয়তো বৃষ্টি আসতে পারে। রিকশায় বসার অভ্যেস নেই আদিত্যের, কেমন যেন বারবার পিছলে যাচ্ছে ও। সাপোর্টের জন্য রিকশার হুটার শক্ত করে ধরল আদিত্য। নূরের সামনে পড়ে গেলে ইজ্জতের বেগুন চপ হয়ে যাবে। রিকশা চলতে আরম্ভ হতেই মৃদু বাতাস লাগছে শরীরে। কিছুক্ষণ চলার পর আদিত্য একটু ধাতস্থ হলো। এখন ভালো লাগছে ওর। নূরের পাশে খোলা আকাশের নিচে রিকশার যাত্রা উপভোগ করছে আদিত্য। নজর ঘুরে ফিরে যাচ্ছে নূরের পানে। বাতাসে নূরের চুলের কিছু অংশ উড়ে এসে বিছিয়ে পড়ল আদিত্যের মুখমণ্ডলে। স্নিগ্ধ শান্তির ছোঁয়ায় পুলকিত হলো মন। আবেশে চোখ বুজে নূরের চুলের মন মাতানো ঘ্রাণে মাতালো নিজেকে। এই মুহূর্তে এই রিকশাটাকে দুনিয়ার সবচেয়ে বেস্ট যানবাহন মনে হচ্ছে আদিত্যের। সত্যি সত্যি এই পথ শেষ করতে ইচ্ছে হচ্ছে না তার। অনন্তকাল দুজনে রিকশাতে কাটিয়ে দিলে মন্দ হবে না, কিন্তু বেচারা রিকশাওয়ালা কি অনন্তকাল চালাতে পারবে? না পারলে নাই, আমার নূরে রিকশাওয়ালা আমি নিজেই হব। নূরকে রিকশায় চড়িয়ে ঘুরাবো সারা দেশ, তারপর গান গাইবো, চলে আমার রিকশা হাওয়ার বেগে উইরা উইরা ঢাকা শহর দেখবো আর দুইজনে ঘুরে ঘুরা। আদিত্যের এই রিকশা কাব্যের ইতি ঘটল নূরের কথায়। চোখ মেলে তাকালো আদিত্য। রিকশা থেমে গেছে। আদিত্যকে নামতে বলে রিকশার ভাড়া মেটালো নূর। আদিত্য আর বাধা দিল না, জানে নূরের মেজাজ বিগড়ে যাবে, যা এই মুহূর্তে আদিত্য মোটেও চাইছে না। আদিত্য ততক্ষণে আশপাশটা নজর বোলালো। জায়গাটা একটু কোলাহল মুক্ত বলা চলে। সামনের দিকটা খোলামেলা আর গাছগাছালিতে ঘেরা। পাশেই বিলের মতো এক জলাশয়ও আছে, যার দরুন শীতল বাতাস এসে শরীর জুড়িয়ে দিচ্ছে। পরিবেশটা সুন্দর। এই কৃত্রিম শহরে কিছুটা হলেও প্রকৃতির ছোঁয়া আছে এখানে। নূর ভাড়া মিটিয়ে আদিত্যের উদ্দেশ্যে বলল। নূর আদিত্যকে রাস্তার পাশে টিনের একটা টং চায়ের দোকানে নিয়ে গেল। দোকানের সামনে থাকা বেঞ্চে বসলো। আদিত্যও বসলো নূরের পাশে। নূর দোকানের ভেতর বসে থাকা বয়স্ক লোকটার উদ্দেশ্যে উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠল, কেমন আছেন মামা, সব ঠিকঠাক তো? বৃদ্ধ লোকটা হাসি মুখে বলল, আরে নূর, মাঝে অনেক দিন পর আইলা, এতদিন পর বুঝি এই বুড়ের কথা মনে পড়লো? আরে মামা, আপনাকে আর আপনার চাকে কিভাবে ভুলতে পারি আমি? আর কে বললো আপনি বুড়ো? চাইলে এখনো কলেজ জয়েন করে নতুন প্রেম করতে পারবেন। লোকটা দাঁত বের করে হাসলো। আদিত্য একটু অবাকই হলো। এই মেয়ে রসিকতাও জানে? শুধু আমার সাথে রিনা খান সেজে থাকে, কবে যে আমার সাথে একটু রসিক হবে কে জানে। নূর বলল, মামা আপনার হাতের দুটো স্পেশাল চা দিন। অহনি দিতেছি, তা উনি কেডা? কামাই বাবাজি নাকি? অপ্রস্তুত হয়ে পড়ল নূর। প্রত্যুত্তরে কিছু বলতে যাবে তার আগেই আদিত্য আমোদিত কণ্ঠে বলে উঠল, বাহ মামা, আপনার নজরের তেজ আছে বলতে হবে। একেবারে ফট করে ধরে ফেললেন। এত সুন্দর একটা কথা বলার জন্য আপনার মুখে ফুলচন্দন বর্ষিত করতে মন চাইছে। তা মামা, আমাদের জুটিটা কেমন মানিয়েছে একটু বলুন না। বৃদ্ধ লোকটি আমোদিত হয়ে বলল, একেবারে শাবানা আলমগীরের জুটি লাগতেছে। ওয়াও, কি দিলেন মামা, দিল খুশ হয়ে গয়া। আদিত্য নূরের দিকে তাকিয়ে ভ্রু ছোড়া উপর নিচ করে বলল, দেখলে তো মানুষ আমাদের জুটি পছন্দ করে। নূর চোখ গরম করে তাকালো আদিত্যের পানে, তারপর দোকানদারের উদ্দেশ্যে বলল, এমন কিছুই না মামা, উনি মজা করছে, আসলে আমরা সাধারণ বন্ধু শুধু। ও আইসা। স্মিত হাসলো আদিত্য। তবুও বন্ধু তো বলেছে, এটাই বা কম কিসে। চা এলো কিছুক্ষণ পর। যদিও চা খাওয়ার তেমন অভ্যেস নেই আদিত্যের, কফি বেশি পছন্দ তার। তবে নূরের সাথে এভাবে বসে খেতে করলার জুসও অমৃত লাগবে। সেখানে চা কি জিনিস, চায়ের স্বাদ নিতেই পাশ থেকে নূর জানতে চাইল, কেমন লাগছে মামা চা?
আদিত্য জবাব দিল। অতুলনীয়। নূর চায়ের চুমুক দিতে দিতে বলল, ছোটবেলায় বাবা আমাদের রোজ বিকেলে এখানে নিয়ে আসতো ঘোরাতে, খেলাধুলা করতাম আর এই মামার স্পেশাল চা খেতাম। তখন থেকে এই জায়গা খুব ভালো লাগে আমার। আদিত্য মনোযোগ সহকারে শুনছে নূরের কথা। ঠোঁটের কোণে ফুটে উঠছে মুগ্ধময় হাসির ঝলক। ছোট্ট করে হলেও এই প্রথম নূর ওর নিজের জীবনের কিছু ভালো লাগা শেয়ার করছে আদিত্যের সাথে। সুখময় অনুভূতি হচ্ছে আদিত্যের মনের কোণে। এই দিনটাকে আমাদের প্রথম ডেট বলা যায়, আমাদের চা ডেট। মনে মনে ভেবে হাসল আদিত্য। এরই মাঝে ঘোলাটে আকাশটা ধীরে ধীরে কৃষ্ণকায় আধারে ছেয়ে গেল। আর দেখতে দেখতেই গগন ছিঁড়ে ঝিরিঝিরি বৃষ্টির আনাগোনা শুরু হলো। সময়ের সাথে তা বেড়ে ঝুম বৃষ্টিতে রূপান্তরিত হলো। দোকানের টিনের ছাউনির নিচে বসেছিল ওরা। বৃষ্টির হালকা ঝাপসা লাগছে ওদের গায়ে। নূরের সাথে এই মুহূর্তে এই বৃষ্টি যেন পরিবেশটা আরও মনোমুগ্ধকর করে তুলল। যাকে বলে চেরি অন দ্য কেক। টিনের ওপর ছমছম সুরে বৃষ্টির নৃত্য চলছে। প্রকৃতি আর প্রিয়তমার আনন্দ নিতে নিতে চা পান করতে লাগলো আদিত্য। সামনের মাঠে একদল কিশোর এসে ফুটবল খেলা আরম্ভ করলো। বৃষ্টির মাঝে ফুটবল খেলার আনন্দ নিচ্ছে তারা। এটার মজাই আলাদা। একসময় স্কুল জীবনে আদিত্য অনেক খেলেছে। আদিত্য সেটা নূরকে বলার জন্যই পাশ ফিরতেই দেখল নূর নেই। ভ্রু কুচকে এদিক ওদিক তাকালো আদিত্য। তখনই দেখতে পেল নূরের আর এক গ্রুপ। হ্যান্ডব্যাগটা রেখে নূর ধীরে ধীরে উঠে বৃষ্টির ভেতর এগিয়ে যাচ্ছে। আদিত্য পেছন থেকে ডাকলো নূরকে, কিন্তু সেটা নূরের কর্ণ গুহায় পৌঁছলো কিনা বোঝা গেল না। নূর নিজের মতো চলেই যাচ্ছে। যেতে যেতে একসময় সে ফুটবল খেলা কিশোরদের মাঝে গিয়ে দাঁড়ালো। আদিত্য স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে বোঝার চেষ্টা করছে নূর কি করতে চাইছে। নূর কিশোরগুলোর সামনে গিয়ে গলার ওড়নাটা বুকের উপর দিয়ে কোমরে শক্ত করে পেঁচিয়ে বেঁধে নিল। তারপর ছেলেগুলোর উদ্দেশ্যে বলল, লেটস প্লে কিডস। বলেই এক কিশোরের পায়ের কাছ থেকে ফুটবলটা পা দিয়ে নিজের আয়ত্তে নিয়ে নিল নূর। অতঃপর শুরু হলো ফুটবল খেলা। এতগুলো কিশোর মিলেও একা নূরের সাথে পেরে উঠছে না। ওর কাছ থেকে বল নিতেই পারছে না। বৃষ্টির মাঝে প্রফুল্ল চিত্তে ফুটবল খেলছে নূর। এই দৃশ্য দেখে আদিত্য কিভাবে বসে থাকবে? প্রথমে কিছুক্ষণ অবাক হয়ে দেখল, তারপর ঝুঁকে পায়ের কাছ থেকে প্যান্ট একটু ভাঁজ করে নিল। এরপর উঠে এগিয়ে গেল ওদের মাঝে। আদিত্যকে দেখে থেমে গেল নূর। আদিত্য বলে উঠল, বাচ্চাদের সাথে কি খেলছো নূর? সাহস থাকলে আমাকে হারিয়ে দেখাও। নূর তাচ্ছিল্যের সুরে বলল, হেরে যাবেন আপনি। শুধু শুধু বাচ্চাদের সামনে নাক কাটাতে চাচ্ছেন কেন? আপনি হয়তো জানেন না আমি ফুটবলের চ্যাম্পিয়ন। লেটস সি মিস চ্যাম্পিয়ন, কে হারে আর কে জেতে। অ্যাজ ইউর উইশ। কিশোরগুলো আদিত্য আর নূরের মাঝে দুই দলে বিভক্ত হয়ে গেল। শুরু হলো বৃষ্টির মাঝে ফুটবলের হাড্ডাহাড্ডি লড়াই। নূরের বল নিয়ে যাওয়ার স্কিল সত্যিই দারুণ, তবে আদিত্যও কম চায় না। একসময় বল নিতে আদিত্য নূর সামনাসামনি হয়ে গেল। আদিত্যের পায়ের নিচ থেকে বল নেওয়ার কৌশল করছে নূর। আদিত্য না দেওয়ার পুরোদমে চেষ্টা চালাচ্ছে। দুজনেরই পায়ের খেলা চলছে এদিক ওদিক। ডানে বামে হেলদোল করছে দুজন। খেলার মাঝে হঠাৎ নূরের ভেজা চুল এসে আছড়ে পড়ল আদিত্যের মুখমণ্ডলে। থমকে গেল আদিত্য। থেমে গেল তার পায়ের চলন। সুযোগ পেয়ে নূর বল নিয়ে গেল এবং সোজা গোল করে দিল। নূরের দলের ছেলেগুলো জিতের খুশিতে হইচই করে উঠল। চোখ মেলে তাকালো আদিত্য। দেখতে পেল নূরের হাস্য উজ্জ্বল মুখখানা। জিতে গিয়ে ছেলেদের হাতের সাথে দুই হাতে হাইফাই দিচ্ছে সে। এদিকে পরাজিত হয়েও পরম সুখের আভাস হচ্ছে আদিত্যের। হেরে তো সে কবেই গেছে। হৃদহরিণীর বৃষ্টি ভেজা প্রাণচঞ্চল ওই মুখখানা আদিত্যের হৃদকুঞ্জেও ভারী বর্ষণে প্লাবিত করছে। শিশির ভেজা সদ্য ফোটা পুষ্পের ন্যায় স্নিগ্ধতা ছড়াচ্ছে সে। প্রকৃতির অন্য এক রূপ সে, যে রূপে বারংবার পরাহত হচ্ছে আদিত্যের সর্বস্ব। আখির যুগলে নেশা ছড়িয়ে পড়ছে, যে তীব্র নেশায় হারিয়ে যাচ্ছে আদিত্য। নেশালো চোখে তাকিয়ে মন্ত্রমুগ্ধের ন্যায় ধীরে ধীরে কদম বাড়ালো তার মন মোহিনীর দিকে। পারস্পরিক অবস্থানের কোনো খেয়াল আপাতত তার নেই।
নূরের কাছে এসে নূরের হাতের বাহু ধরে ঝটকা মেরে নিজের নিকট আনল সে। হঠাৎ আদিত্যের এহেন আচরণে কিছুটা চমকে উঠল নূর। আচমকা ঘুরে উঠতে গিয়ে নূরের ভেজা চুলগুলো ঝটকা মেরে নূরের মুখের উপর পড়ল। আদিত্য নেশালো চোখে তাকিয়ে হাতের 2 আঙ্গুল দিয়ে নূরের মুখের উপর থেকে চুলগুলো সরিয়ে কানের পিঠে গুজে দিল। অজান্তেই মৃদু কম্পন ঘটল নূরের মাঝে। আদিত্যের চোখের পানে তাকাতেই যেন থমকে গেল নূর। আজ এই নজরে এত তীব্রতা কেন, এত নেশা কেন? বৃষ্টির ফোঁটার আঘাতেও ওই নজর এক বিন্দু নড়ছে না। ধারালো ওই দৃষ্টির অদৃশ্য ছুরি যেন নূরকে বিদ্ধ করে দিচ্ছে। তাই তো বুকের বাম পাশে কেমন পীড়া অনুভব হচ্ছে তার। এ কেমন যাতনা! না, আর তাকাতে পারছে না নূর। না হলে নির্ঘাত ওই নজরের দাবানলে চলে যাবে সে। নূর নিজেকে ছাড়িয়ে দ্রুত ওখান থেকে চলে যেতে চাইল, তবে বাধা পেল তাতে। আদিত্য পেছন থেকে হাত ধরে আটকে দিয়ে কণ্ঠে মাদকতা এনে বলল,